আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল, আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না। এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতএব এই শাহবাগ সত্যিকারই বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না, এটা সাজানো নাটক ছিল। অতএব শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে, শাহবাগের সাথে শাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা স্বপ্ন দেখেন, আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন, কোনো না কোনো জায়গা থেকে কারো কূটকৌশলের অংশ হিসেবে না বুঝে পড়তে যাচ্ছেন, অথবা অবুঝ হিসাবে নিজের বুঝের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে। নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সবসময় মাথায় তুলে নিয়ে স্যালুট জানাতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আমি করতে বাধ্য হলাম। উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বেশ কিছু বক্তব্য, পোস্ট জনমনে এখন বিভ্রান্ত সৃষ্টি করছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ তাকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন, কেউ তাকে ভিন্ন দেশের এজেন্ট হিসেবে মন্তব্য করছেন, কেউ তাকে ভিন্ন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে বলে সেই জায়গার গুরু দায়িত্বশীল হিসেবেই মনে করছেন। এক বাক্যে তিনি কিন্তু এখন আলোচনায় মাঠে এসেছেন, সমালোচনার জায়গাটা তার দিকে দিন দিন বেরিয়ে চলেছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা 5ই আগস্টকে অস্বীকার করতে পারবো না, জুলাই বিপ্লবকে অস্বীকার করতে পারবো না। এই বিপ্লবে যারাই যেখান থেকে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সে ছাত্র নামে অংশগ্রহণ করুক, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক, আলেম ওলামা, পীর, কারি, মুয়াজ্জিন, যারাই অংশগ্রহণ করেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম সাহেবের বক্তব্য কিছু কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে ব্যথিত করেছে বলে আমার কাছে অনলাইন গবেষণা করে বুঝতে সক্ষম হয়েছি বা এখন পর্যন্ত ধারণা পোষণ করি। তিনি ব্যক্তিজীবনে তার জায়গা থেকে তিনি বিভিন্ন মন্তব্য করতেই পারেন, কিন্তু মাহফুজ আলম সাহেবকে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আপনি স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এই মতটাকে কোনো অবস্থাতেই যাতে আওয়ামী লীগের কোনো স্টাইলে মতামতের প্রকাশ ভঙ্গিটা না আসে। আওয়ামী লীগ এই বাংলাদেশে গত প্রায় 16 বছর পর্যন্ত যাদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে এবং মিথ্যা নাটক সাজিয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যার সাথে তো সত্যের কোনো সংমিশ্রণ হতে পারে না। আপনি যদি আমাকে বলেন যে আমি একজন অপরাধী, আমি খারাপ মানুষ, আমি যুদ্ধ অপরাধী, আমি খারাপ করেছি, আর এই শব্দের সাথে যদি আমার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে আপনি আমাকে জুলুম করলেন। গত 16 বছরে শেখ হাসিনা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, বিভিন্ন জায়গায় বিতর্কিত করেছে, শাহবাগ 13 সালে তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, সবগুলো ছিল একটি মাস্টার প্ল্যান, পরিকল্পিত এবং অন্যায়ভাবে তাদের জন্য করেছে। কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধাপরাধী আদতে কেউ ছিল না, এর মানে এই নয় যে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধের বিরোধিতাকারী আদৌ কেউ ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু আপনি যাদেরকে প্রমাণ করলেন, যাদেরকে ফাঁসি দিলেন, যাদেরকে আপনি পৃথিবীর মানচিত্রে খারাপ হিসেবে উপস্থাপিত করলেন, তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, ছিল না, ছিল না। এইটা যদি আপনি মানতে পারেন তাহলে বুঝবেন আপনি সত্যের মানদণ্ডে আছেন। এই শব্দটুকু যারা মানতে পারবেন না, বুঝবেন আপনি অসত্যের মধ্যে আছেন। একটা উদাহরণ দিয়ে বলি, আপনার এই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ক্ষেত্রে প্রমাণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় নথিতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, উনি যুদ্ধকালীন প্রায় 2.5 লক্ষ মা বোনকে ধর্ষণ করার মতো কার্যক্রম উনি করেছেন। আচ্ছা, এই কাজটি যদি সত্য হয় তাহলে আপনাকে আমি প্রশ্ন তুলতে চাই, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ
বিবাহ করার থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বৈধ সঙ্গম করবে, একজন না 4 জন স্ত্রীর সাথে করবে, তাতে আড়াই লক্ষবার তিনি এই বৈধভাবে তার সাথে বসবাস করার একটি যে বিশেষ পদ্ধতি সেটা অবলম্বন করতে পারবেন কিনা। তাহলে সেখান থেকেই তো মনে হয় যে গাঁজাখুরি কি লেভেলের রিপোর্ট তৈরি করে আজকে এদেরকে বিতর্কিত করা হয়েছে। আমরা এই জুলাই বিপ্লব যারা অংশগ্রহণ করেছি, আমরা এই বিপ্লবের যারাই সম্মুখ যুদ্ধে ছিলাম, আমরা যোদ্ধা, এই বিপ্লবের সময় কিছু মানুষ কিন্তু চুপচাপ ছিল, অবজার্ভ করেছে, তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। আমরা কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেইনি, তাড়িয়ে দেইনি। এমনকি যুদ্ধের সময় যারা মনে প্রাণে আমাদের এই যুদ্ধের বিরোধিতা করেছে তথা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে চেয়েছে, ইভেন ফেসবুকে বিবৃতিও দিয়েছে, কিন্তু লোকটা কোনো খুন করে নাই, কাউকে মারে নাই। এখন পর্যন্ত এই সরকার আমার জানা মতে তাদেরকে তো গ্রেপ্তার করার প্রশ্নই আসে না, বরং তারা আমাদের চাইতে আরামে আয়েসে বাংলাদেশে বসবাস করছে। এর অর্থই হচ্ছে তিনি বিরোধী থাকা সত্ত্বেও তাকে আমরা মেনে নিচ্ছি এজন্য তিনি বাংলাদেশের নাগরিক। কিন্তু এমনও আছে যারা মূলত অপরাধ করেছে, যারা খুন করেছে, তাদেরকে পর্যন্ত কিন্তু আমরা গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনতে পারিনি, যদিও আমরা আনতে চাই। আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে বুঝতে হবে। সেম কাজটি মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার সময় হয়েছে। বাংলাদেশের বৃহত্তর অনেক রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক মানুষরা কেউ চুপ করে বসেছিল, কেউ এই স্বাধীনতার বিরোধিতা মৌখিকভাবে করেছে। তাদের থিম ছিল যে আমরা এটা যদি বিভাজন হয়ে যায় দেশটা ভেঙে যাবে এবং ভারতের একটি করদ রাজ্যে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে, ধারণা পোষণ করে তিনি সেটা করেছেন। কিন্তু তিনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হননি। এখন যদি অপরাধের সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন তাহলে তো তিনি যুদ্ধ অপরাধী নয়, তিনি তো মানবতা বিরোধী অপরাধী নয়। তাহলে তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে? জুলাই বিপ্লবের এই 5 তারিখের পরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে প্রথম বক্তব্য যেটা দেওয়া উচিত ছিল জাতির কাছে, শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া প্রত্যেকটি এই যে বিচার কার্যক্রম করে মিথ্যাচার করা হয়েছে তার জবাব সবার আগে দেয়া। এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, আমার এই উদাহরণ থেকে যদি সেই সময় আপনার যুদ্ধাপরাধী না করে থেকে তাদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে বিচার করা হয়ে থাকে, তাহলে ওই মানুষগুলোর উপরে যে মানবতা বিবর্জিত কাজ করা হয়েছে, বাংলাদেশের প্রথম ট্রাইব্যুনাল হওয়া উচিত ছিল এই মানবতা বিবর্জিত কর্মকাণ্ড যারা করেছে তাদের বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য। পারেন নাই। এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। যে কে একজন ব্যক্তি যুদ্ধাপরাধী না, তাকে যুদ্ধাপরাধী করে তারপরে তাকে সাজিয়ে আপনি ফাঁসিও দিয়ে দিলেন, এটা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ শাপলা চত্বরে মানুষদেরকে মেরে ফেললেন, এটা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার নির্দেশে 24-এর গণঅভ্যুত্থানে যে মানুষগুলোকে মারা হয়েছে, এটা মানবতা বিরোধী অপরাধ। এখন আর ওই জামাত ইসলামকে নিয়ে, শিবিরকে নিয়ে, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে ট্যাগ লাগিয়ে এই সময় এরা এই বিরোধিতা ছিল, সেই বিরোধিতা ছিল, এগুলো দিয়ে হালে পানি পাওয়ার কোনো রাস্তা নেই। আমার আজকের এই বক্তব্যের মূল প্রতিপাদ্য জায়গাটাই হচ্ছে, বক্তব্য আপনাদের যাই আসুক, জনগণের কাছে ক্লিয়ার করতে হবে আপনি কোনটাকে মানেন, কোনটা আপনার ফাউন্ডেশন। আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল, আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না। এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতএব এই শাহবাগ সত্যিকারই বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না, এটা সাজানো নাটক ছিল। অতএব শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে, শাহবাগের সাথে শাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা স্বপ্ন দেখেন, আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন, কোনো না কোনো জায়গা থেকে কারো কূটকৌশলের অংশ হিসেবে না বুঝে পড়তে যাচ্ছেন, অথবা অবুঝ হিসাবে নিজের বুঝের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে। নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সব সময় মাথায় তুলে নিয়ে স্যালুট জানাতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো
কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে, এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আমি করতে বাধ্য হলাম। আমি চাই মাহবুব সাহেব সহ যারা এই নতুন দল সংগঠিত করবেন কিংবা সরকারে আছেন, দলের ভিতরে আছেন, যারাই আছেন, বাংলাদেশের মানুষের মোটিভ বোঝার চেষ্টা করুন, বাংলাদেশের মানুষের চিন্তা বোঝার চেষ্টা করুন। আপনাদের এই আন্দোলন সংগ্রামগুলোতে হালে পানি দিয়েছে কারা সেটা বোঝার চেষ্টা করুন। এই হাল এমনে এমনে জমে নাই। এই আন্দোলনগুলো, সংগ্রামগুলো একজন ব্যক্তি বিশেষের কারণে জমে নাই, এটা জমেছে সমগ্র বাংলাদেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে, এবং জমেছে গত 16 বছরে অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এর সব কিছুর বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে। এবং আপনারা যদি হিসাব করেন, জামাতের নেতারা সেখানে নির্যাতিত হয়েছে, সে কারণে তারা আজকের বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। খালেদা জিয়াকে নির্যাতিত করা হয়েছে, ফুঁসে উঠেছে। এভাবে করে বিএনপি, জামাত সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে জেলে নেওয়া হয়েছে, ফুঁসে উঠেছে। এবং সাইদি সাহেব সহ আলেমদেরকে হত্যা করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, ফুঁসে উঠেছে। এটা একক কোনো বিষয় নয়। এবং এই ফুঁসে ওঠার কারণে, রোকেয়া হল থেকে পর্যন্ত রাজাকারের সেই স্লোগানের কারণে তারা কিন্তু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলতে বাধ্য হয়েছে। অথচ এটা কিন্তু এক ধরনের বাংলাদেশের ঘৃণিত শব্দচয়নের মতো। শেখ হাসিনা গত 16 বছরে ক্যাম্পেইন করেছে, কিন্তু সেই শব্দটাকেই কিন্তু ছাত্রীরা গ্রহণ করে নিয়ে তারপরে আজকের এই বাংলাদেশে এভাবে করে নতুনভাবে তারা সেই মিছিল করেছে রোকেয়া হল থেকে। অতএব আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের এই মুহূর্তের ছাত্র জনতা এবং দেশবাসীর দাবি হচ্ছে, বিকৃত ইতিহাসের পক্ষে কোনো স্টেটমেন্ট কেউ ভুলেও না দেন, এবং সেই শাহবাগী যে কর্মকাণ্ডটি সম্পাদিত করেছে 13 সালে, ওটাকে আপনারা কোনো অবস্থাতেই ওটাকে নৈতিক কোনো আন্দোলনের দাবি বলা থেকে আপনাকে বিরত তো দূরে থাকতেই হবে, পাশাপাশি আপনাকে ইতিহাস রচনা করে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। আপনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পারলে এই তথ্যগুলো জাতির কাছে দিন, ভালোবাসা অর্জন করুন। না হয় পরীক্ষিত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে জাতির কাছে নতুন কোনো স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এদেশের জনগণ দিবে না। রাজনীতিতে লম্বা সময় লাগবে, আস্থা অর্জন করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনা পিছা, হৃদয় বাহির, উপর নিচ সব দেখেই জনগণ সিদ্ধান্ত নেবে আপনার সাথে কতটুকু থাকবে কি থাকবে না। আমি ভালো করেই বুঝি কিছু একটা পরিকল্পনা নিয়ে কেউ না কেউ হয়তো আগাচ্ছে, কোনো সন্দেহ নাই, হতেই পারে, প্রত্যেকের ফ্রিডম আছে। কিন্তু মনে রাখবেন, চেতনা আমাদের ভুলে গেলে চলবে না। সঠিক সৎ চেতনায় থেকে ভিন্ন দল করলেও জনগণ অ্যাকসেপ্ট করবে। আমি একটি দলের সদস্য হতেই পারি, কিন্তু আমাকে সৎ চিন্তার কথা বলতেই হবে, না বললে নাই, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সহজ জায়গা থেকে আমাদেরকে রাজনীতিতে আরও বেশি করে সক্রিয় হওয়া উচিত এবং সৎ চিন্তার আলোকে কথা বলা উচিত। না হয় এই বিতর্কের বেড়াজালে পড়ে এক সময় আপনারা জাতির কাছে ঘৃণিত পাত্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে সতর্কতার জন্যই আজকের আমার এই ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের পেতাত্তা, এরা ষড়যন্ত্রবাজ, এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন? যখন আপনাকে বিপদে ফেলতে হবে। ধর্ষণকে ছুতা হিসাবে ব্যবহার করে শাহবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন, সারা বাংলাদেশে ধর্ষক বলতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি 90% লোককে বলেন তাহলে ওই 90%ই ধর্ষকের তালিকায় আছে। বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো। তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে
আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক 100 জনকে ধর্ষণ করেছিল। আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই, আওয়ামী লীগ ছাত্রলীগ এমনকি পশু পাখি পর্যন্ত ধর্ষণ করেছে। গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে। কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই। ধর্ষণ বাংলাদেশের এক ধরনের, এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি যেটা গত 16 বছরে তৈরি হয়েছে। সেই ব্যাধিটা একদিনে 1 ঘন্টায় নিমিষেই বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই। কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি, এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে, ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মূলত এরা শাহবাগের অংশ, মূলত 2013 সালের শাহবাগীরাই এই কর্মকাণ্ডটি করছে। তারা কোনোদিন আওয়ামী লীগের আমলে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়নি। এই যে যারা আজকের নতুন নতুন মানবতার কথা বলে, এই যে যারা নারী অধিকারের কথা বলে, নারীদের ধর্ষণের বিরুদ্ধে যারা কথা বলে, এই নারী ধর্ষণের বিরুদ্ধে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই সকল শাহবাগীদেরকে কোনোদিন মিছিল মিটিং পর্যন্ত করতে আপনি দেখেন নাই, করে নাই। নামকাওস্তে যদি 2-1 জায়গায় হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস। কিন্তু হঠাৎ করে এখন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই কারা নাটের গুরুদের মতো এই ধর্ষণের বিষয়ে নতুন করে একেবারে সারা দেশ গরম করে রেখেছে। একটি ধর্ষণ হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস, একটি খুন হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস। কিন্তু একটি খুন কিংবা একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে, দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন, এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই। ধর্ষণ একটা ব্যাধি, এই ব্যাধিকে দূর করার জন্য আমাদের সামাজিকভাবে সবাইকে তৈরি হতে হবে, সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, সবাইকে জোর গলায় সভা সেমিনার বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ওয়াজ মাহফিল সব জায়গায় প্রচারণা চালাতে হবে। গত কয়েকদিন আগে যে ধর্ষণটি হলো, একটি শিশু, এই ধর্ষণের পরে এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন? এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় ইফটিজিং করে বড় ধরনের ধর্ষণের শিকার করা কোনো কিছু না। এটা এমন সামাজিক অবক্ষয় যে 8ম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয় বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে, তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে? আমরা এই পাষণ্ড ধর্ষণের তীব্র নিন্দা জানাই। কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশুটিকে করা হচ্ছে, যেজন্য আমি এই রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। আমাদের এই গ্রামে গঞ্জে আনাচে কানাচে বহু নিবৃতে মানুষ এখনো ধর্ষণের শিকার হচ্ছে, যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচে চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি। গত 16 বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে, কেউ কোথাও প্রচার পায়নি। কিন্তু এই স্বাধীন দেশে 5ই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি, সেটা সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রচার হয়েছে। এনাফ, তার জন্য চিকিৎসা চলছে, এনাফ, তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, এনাফ, তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি, এনাফ, আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, এনাফ। কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে, সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না, সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না, যারা আমার পুলিশদের উপরে এমনি পুলিশ নরবরে অবস্থা, তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান ধর্ষণের বিচার চেয়ে, তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। কোনো সুযোগ নাই 13 সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর। কত বড় ধৃষ্টতা, কত বড় দুষ্ট, কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি? ধর্ষণ করেছে গ্রামের মধ্যে, বাবা সমতুল্য একটি মানুষ করেছে, যেটা সামাজিক অবক্ষয়, এটা মেনে নেওয়ার সুযোগ নেই।
তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে 2 থেকে 4 জন ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন। তার আত্মীয় স্বজন যে 4 জন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু তাদেরকে নয়, তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। যেই বিচারটা 180 দিন ছিল সেটাকে 90 দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে। যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে। তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক, যেটা আওয়ামী লীগ করে নাই। তাহলে কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল। আমি স্পষ্ট করে বলতে চাই, যেই সকল নারীরা আজকের পুলিশের উপরে আক্রমণ করেছে কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলকভাবে আজকের আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে, প্রত্যেকের পিছনে সিসিটিভি ফিট করুন, প্রত্যেকের পিছনের ডাটা কালেকশন করুন, প্রত্যেকের সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন। দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষক। এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক, যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। এরা নিশ্চিত থাকেন, এরা শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের প্রেতাত্মা, এরা ষড়যন্ত্রবাজ। এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন? যখন আপনাকে বিপদে ফেলতে হবে। এই ধান্দাবাজদের মুখ সম্মোচন করুন, লাইভ শেয়ার করুন, ভিডিও করুন, নিজেরা সতর্ক হন। আমি বারবার বলেছিলাম যে সব আন্দোলন সব জায়গার জন্য না। একজন ধর্ষণের শিকার হয়েছে, তার জন্য আমাদের দেশের সিস্টেম ডেভেলপ করতে হবে, মানুষদেরকে এডুকেটেড করতে হবে, দেশের মানুষদেরকে জানাতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, পরিবারের মধ্যে শিক্ষা অর্জন করতে হবে। আপনি সেগুলো না করে ধর্ষকের বিচার চাইয়া আপনি মিছিল 1 দিন 5 দিন আমরা যা করেছি সম্মানজনক সুন্দর, কিন্তু আপনি এখন কেন কি কারণে পুলিশের উপর আক্রমণ করছেন? এখন কেন কি কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করার চেষ্টা করছেন? এখন কেন সরকারের পদ? এটা হচ্ছে একটা নাটক। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ ফাঁদ পেতেছিল তাবলিগ জামাতের দিয়ে কার্যক্রম করাবে। 4 জন মানুষ নিহত হয়েছিল, সেখান থেকে সফল হয় নাই। আওয়ামী লীগ কার্যক্রম করেছিল আনসার দিয়ে বিপদ ঘটাবে, সেখান থেকে সফল হয় নাই। আওয়ামী লীগ কার্যক্রম করেছিল বিভিন্ন দাবি দাওয়া তুলে, 170টার মতো মনে হয় এই সরকারের আমলে বিভিন্ন আন্দোলন হয়েছে, সেখানেও সফল হয় নাই। আওয়ামী লীগ শাহবাগ তৈরি করে আবার 0 পয়েন্টে মানুষ আনতে চেয়েছে, মানুষদেরকে, সেখানেও সফল হয় নাই। আওয়ামী লীগ ট্রাম্পকে ব্যবহার করে তারপরে বাংলাদেশে ষড়যন্ত্র করতে চেয়েছে, তাও সফল হয় নাই। এখন আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাবে কয়েকটা ইস্যুর মাধ্যমে। এই ধর্ষণ, এই ধরনের ছোটখাটো কার্যক্রম, যেটা আপনার রাষ্ট্রের নয় বরং জনতার মাধ্যমে সংগঠিত একটি মহাবিপদ, মহামারী, যেটা আমাদের সতর্কতাও যেমন জরুরি, সরকারেরও সহযোগিতা জরুরি। সেই সকল কাজগুলোতে সুযোগ সন্ধানীরা, আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রকে বিপদগ্রস্ত করার জন্য মাঠে নামবে। তারা এই মাঠে নামবে এখন বিভিন্ন ধরনের ছোট ছোট আয়োজন করে, নায়ক নায়িকাদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে, তারপরে তাদেরকে দিয়ে বলবে তোমরা কেমন আছো, তোমরা তো নেই, তোমরা তো এখন আর বেলাল্লাপানা করতে পারো না, তোমরা তো এটা পারো না, সেটা পারো না। অথচ আওয়ামী লীগের 16 বছরের ইতিহাস খুঁজে দেখুন, এদেশের কোনো মানুষ স্বস্তিতে কিছুই করতে পারে নাই। কি গায়ক, কি নায়ক, কি সাহিত্যিক, কি আলেম, কি পীর মাশায়েখ, কি রাজনৈতিক দলের লোক, কারো কোনো শান্তি ছিল না। কিন্তু এখন এই শান্তির শহরে অশান্তি তৈরি করতে যেই আওয়ামী লীগ এসেছে, সেই আওয়ামী লীগকে প্রতিহত না করলে আপনাদেরকে কিন্তু তারা বিপদের মধ্যে রাখবে। তাল দিবেন না, যে কোনো কর্মকাণ্ড ঘটলেই মিছিল করতে হবে, মিটিং করতে হবে, এমনটার প্রয়োজন নেই। প্রয়োজন বিচারের, প্রয়োজন তদন্তের, প্রয়োজন শিক্ষিত মানুষ তৈরির। সব জায়গায় সব কিছুতে আপনারা নাচানাচি করার সুযোগ নেই। নাচবেন, ওই নাচার সুযোগ নিয়ে তারা প্রত্যেককে ডান্ডার বাড়ি দিয়ে একদম ঘরে তুলে দিন। এই সব শাহবাগীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আটকিয়ে ফেলুন, না হয় দেশটা অশান্ত করে ফেলবে। সবাইকে ধন্যবাদ।